হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কম্পিটিটিভ কর্নার। আজকে আমরা 5 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 4টে প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করে ফেলেছি। যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, ওখানে গেলেই পরপর ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা সেটা কি বলছে, ব্রেক বোন জ্বর হয় কী রোগে। তো প্রথমে তোমরা উত্তরটা করার চেষ্টা করবে, তারপর আমি উত্তরটা বলে দেবো এবং এখান থেকে তোমরা কি না 5 থেকে 6টা করে এক্সট্রা প্রশ্ন জানতে পারবে। অর্থাৎ যদি 10টা প্রশ্ন করায় সেখান থেকে তোমরা টোটাল 50টা প্রশ্ন জানতে পারবে। তো দেখো, সেটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, ব্রেক বোন যে জ্বরটা সেটা কিন্তু ডেঙ্গু রোগে হয়। এবার জানতে হবে যে ডেঙ্গু যে রোগটা সেটা মশাবাহিত নাকি মাছিবাহিত, কী বাহিত রোগ। তো ডেঙ্গু যে রোগটা সেটা সবাই জানো মশা, তো মশাবাহিত কোনো রোগ হয় না, মশকি বাহিত হয়। কারণ মশারা রোগ ছড়াতে পারে না, স্ত্রী যে মশকি তারাই একমাত্র রোগ ছড়াতে পারে। তাহলে এটা মশকি বাহিত রোগ। এবার কি এই মশকিটার নাম কি? কারণ তোমরা জানো যে অ্যানোফিলিস মশকি, কিউলেক্স মশকি, এডিস আছে। তো এর তিনটের মধ্যে কোন মশকি এই ডেঙ্গু রোগটা ছড়ায়? তো এই রোগটা ছড়ায় এডিস ইজিপ্টাই। তো এডিস ইজিপ্টাই এটাও লিখে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট যে কোন মশকির মাধ্যমে এই রোগটা ছড়িয়ে পড়ে। এডিস ইজিপ্টি। ওকে, তো এই মশকিটার মাধ্যমে কিন্তু রোগটা ছড়িয়ে পড়ে। এই জন্য এই এডিস ইজিপ্টাইকেই বলা হয়ে থাকে এই রোগের বাহক বা ভেক্টর। তাহলে যদি বলে ডেঙ্গু রোগের বাহক, এর নয়, বাহক বা ভেক্টরকে, তাহলে কি হবে না এডিস মশকি। ওকে, এবার দেখো এখান থেকে আর কি জানতে পারবো। এখান থেকে জানতে পারবো এই যে ডেঙ্গু, এই রোগটা এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ না ভাইরাস ঘটিত রোগ। তো এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। খুব ইম্পর্টেন্ট এর পরের যে প্রশ্নটা, যে এই ভাইরাসটার নাম কি। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসেছে যে যে ভাইরাসটার মাধ্যমে ছড়িয়ে পড়ে ডেঙ্গু রোগটা সেটার নাম হচ্ছে ফ্লাভি ভাইরাস। এটা বিভিন্ন প্র্যাকটিস সেট, বইয়ের সেট তোমরা সব জায়গাতেই পারবে। ঠিক আছে, ফ্ল্যাভি ভাইরাস। ওকে, ফ্ল্যাভি ভাইরাস। এবার দেখো এখান থেকে আর কি জানতে পারি, যে এই যে ফ্ল্যাভি ভাইরাসটা এটা আরএনএ না ডিএনএ ঘটিত ভাইরাস। এটা কীরকম ভাইরাস? এটা হচ্ছে আরএনএ ভাইরাস। ওকে, এটা হচ্ছে আরএনএ ভাইরাস। এবার দেখো এখান থেকে আর কি জানতে পারি, যে এই যে বললাম ব্রেক বোন, কেন এই নামটা দেওয়া হয়েছে? কারণ এই নামটা দেওয়ার কারণ হচ্ছে যখন এই ডেঙ্গু রোগ হয় তখন কী হয় না, শরীরে তীব্র যন্ত্রণা হতে থাকে। ঠিক আছে, তীব্র যন্ত্রণা, ব্যথা হয়, বিশেষ করে হাড়, পেশি, জয়েন্টে এত যন্ত্রণা হতে থাকে মনে হয় যেন হাড়গুলো ভেঙে যাচ্ছে। এই জন্যই এটাকে বলা হয় থাকে ব্রেক বোন, অর্থাৎ ভেঙে যাচ্ছে, যেটা ব্রেক বোন জ্বর বলা হয় থাকে। তাহলে দেখো একটা প্রশ্ন থেকে কতগুলো জানলাম, যে ডেঙ্গু রোগের এটা কী ঘটিত রোগ, এটার বাহক বা ভেক্টরের নাম কি, ভাইরাসটা কীরকম ভাইরাস। আশা করি তোমাদের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। তো চলো পরের প্রশ্নটাই যাই। মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায়। তো এই যে এটাও একটা কিন্তু মশকিবাহিতই রোগ। তো এই যে মস্তিষ্ক যে ম্যালেরিয়া ঘটায় বা সেরিব্রাল যে ম্যালেরিয়া যেটাকে বলছে, মস্তিষ্ক ম্যালেরিয়া বা সেরিব্রাল ম্যালেরিয়া যেটা, সেটা ঘটায় কে বলো তো? প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হচ্ছে ম্যালেরিয়ার সবচেয়ে মারাত্মক রূপ। ঠিক আছে, যদি বলে ম্যালেরিয়ার সবচেয়ে মারাত্মক কোনটা, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স না প্লাজমোডিয়াম ম্যালেরি না প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, তো অবশ্যই সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হচ্ছে সবচেয়ে মারাত্মক যে ম্যালেরিয়া রোগ হয়। তো তাহলে সেটা কোন মশকি ঘটায়? সেটা যাবে স্ত্রী অ্যানোফিলিস মশকি। ঠিক আছে, স্ত্রী অ্যানোফিলিস। আচ্ছা, বাংলায় লিখলে অনেক টাইম লাগবে। অ্যানোফিলিস। ওকে, স্ত্রী অ্যানোফিলিস মশকি কিন্তু এই রোগের বাহক। এবার দেখো এই রোগটা কি হয় না, উচ্চ জ্বর হয়। কি হয় দেখো, জ্বর হতে থাকে, আর মস্তিষ্কে হয় মানে মাথা ব্যথা হতেই থাকবে। ঠিক আছে, আমি আর লিখছি না, জাস্ট বলে দিচ্ছি, মাথা ব্যথা। ওকে, বমি, খিঁচুনি, জ্ঞান হারিয়ে যায়, এগুলো কিন্তু এই রোগে হয়ে থাকে। তাহলে তোমরা জানতে পারলে যে মস্তিষ্ক যে ম্যালেরিয়া ঘটে বা সেরিব্রাল ম্যালেরিয়া, সেটা কে ঘটাচ্ছে? সেটা ঘটায় কিন্তু প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এবং এটা কোন মশকি দ্বারা ঘটে? সেটা হচ্ছে অ্যানোফিলিস মশকি দ্বারা। তারপরে দেখো সার্টোলি কোষ থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তোমাদের একটা প্রশ্ন এসেছিলো, সেটাও আমি করবো তোমাদের। অলরেডি এটা থেকে একটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কিন্তু এসেছে, যে ইনহিবিন হরমোন যেটা খরিত হয়, এরকম একটা কিছু একটা প্রশ্ন ছিল। তো এই যে সার্টোলি কোষ, সেটা কোথায় থাকে বলো তো? সেটা থাকে শুক্রাশয়ে থাকে। এবার এই যে সার্টোলি কোষ, এই সার্টোলি কোষ থেকে একটা হরমোন খরিত হয়, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা অলরেডি তোমাদের পরীক্ষাতে এসেছে, সেটা হচ্ছে ইনহিবিন হরমোন। ইনহিবিন হরমোন। তাহলে যদি বলে ইনহিবিন হরমোন এটা কোথার থেকে খরিত হয়, কোন কোষ থেকে? সেটা যাবে সার্টোলি কোষ থেকে। এই সার্টোলি কোষ কোথায় থাকে? সেটা শুক্রাশয়ে থাকে। শুক্রাশয় কি? শুক্রাশয় হচ্ছে পুরুষদের প্রধান জনন অঙ্গ। এবার দেখো সার্টোলি কোষ যেটা, এই যে ইনহিবিন হরমোন, এর কাজ কি আবার যদি আসে, যে এর কাজ হচ্ছে এফএসএইচ হরমোন, ফলিকল স্টিমুলেটিং যে হরমোন আছে সেটাকে নিয়ন্ত্রণ করে এই ইনহিবিন হরমোন। তাহলে ইনহিবিন হরমোন খরিত হচ্ছে সার্টোলি কোষ থেকে, এবং সেই ইনহিবিন হরমোনের কাজ হচ্ছে এফএসএইচ বা ফলিকল যে স্টিমুলেটিং হরমোন আছে সেটাকে নিয়ন্ত্রণ করা।
আরেকটা এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে, যে সার্টোলি কোষ, এটাকে কখনো কখনো নার্স কোর্সও বলা হয়ে থাকে। নার্স কোর্স, নার্সরা কী করে না সেবা শুশ্রূষা করে, তার জন্য এটাকে বলা যায়। কারণ এ কী সেবা শুশ্রূষা করে না এ করে হচ্ছে শুক্রাণুর পরিচর্যা করে। কার পরিচর্যা করে? শুক্রাণুর। শুক্রাণুর পরিচর্যা বা লালন পালন পুষ্টিতে হেল্প করে, তার জন্য একে বলা থাকে নার্স কোর্স। আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো, ক্লস্ট্রিডিয়াম জীবাণুটি কোন রোগের সাথে জড়িত? এই প্রশ্নটা আশা করি তোমরা সবাই করতে পারবে, কারণ ক্লস্ট্রিডিয়াম টিটেনি, তাই তো এই নামটা সবাই শুনেছো। তো এটা একটু লিখে নিই, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, কারণ এখান থেকে অনেক কিছু আছে জানার। ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ওকে। তো ক্লস্ট্রিডিয়াম যে টিটেনি যে রোগটা, এটা হচ্ছে এই টিটেনাস রোগের যে জীবাণু, তার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এই জীবাণুটার নাম। তাহলে পুরো নামটা কি? ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এবার দেখো, এই যে টিটেনাস রোগটা, এটা কি ঘটিত রোগ? ভাইরাস ঘটিত রোগ নাকি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? তো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো ভাইরাস ঘটিত আর ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো তো করতেই হচ্ছে। তারপরে এগুলো যেহেতু এমসিকিউ সলভ হচ্ছে, তাহলে এমসিকিউ যখন সলভ করবে তখন শুধুমাত্র ওগুলো আর ওর সম্পর্কে ডিটেলসগুলো দেখতে হবে, শুধুমাত্র উত্তর করলে হবে না, ঠিক আছে? উত্তরের সাথে সাথে ডিটেলসগুলোও দেখতে হবে, তাহলে যাতে না ভুলে যাও। তাহলে দেখো, এবার ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এই ব্যাকটেরিয়াটা কীরকম? গোলাকার ব্যাকটেরিয়া নাকি দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া, কীরকম দেখতে? তো এই ব্যাকটেরিয়াটা হচ্ছে দণ্ডাকৃতি। আচ্ছা, এখান থেকে আর কি, এই যে টিটেনাস বা টিটেনি যে রোগটা, সেটা কীরকম রোগ? সেটা কি কোথার থেকে শুরু হয় বলো তো? চোয়াল থেকে শুরু হয়। আমাদের যে মুখে চোয়াল আছে সেখান থেকে হালকা প্রথমে টান লাগে, তারপর বুক, পিঠ, তলপেট, বিভিন্ন জায়গাতে এবার কী হয় না, যে পেশিগুলো আছে সেগুলোতে কিন্তু খিঁচুনি ধরে যায়, ঠিক আছে? সেটাকেই বলছে হচ্ছে টিটেনাস রোগ, এবং যেটার হচ্ছে জীবাণুটার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। তারপর দেখো, জেনার প্রথম যে টিকা প্রয়োগ করেছিলেন তাতে কোন রোগের জীবাণু ব্যবহার করেছিলেন? এটা একটা ইন্টারেস্টিং, একটা গল্পও আছে। তো সেই সব ছাড়ো, এখন এটা জানতে হবে, জেনার যে প্রথম যে টিকাটা আবিষ্কার করেছিল সেটা হচ্ছে কার থেকে করেছিল? জীবাণু ব্যবহার করেছে, তাতে কোন রোগের জীবাণু ব্যবহার করেছে? সেটা হচ্ছে গো বসন্ত, ঠিক আছে? দেখো, এটা বলেছে কোন রোগের জীবাণু ব্যবহার করেছিলেন, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু অনেকেই গুটি বসন্ত করে দেবে, কিন্তু না, এটা হচ্ছে গো বসন্ত থেকে তিনি কিন্তু গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিল, ঠিক আছে? তাহলে গো বসন্তের টিকা থেকে কিন্তু তিনি কার করেছিল না গুটি বসন্তের টিকা, যেটাকে বলছে তোমাদের হচ্ছে যে স্মল পক্স, ঠিক আছে? তো স্মল পক্স যদি অপশানে না থাকে তখন এটা করবে। তো তাহলে এটা হয়ে গেল। এখান থেকে এবার কত সালে যে টিকাটা আবিষ্কার করেছিল সেটা কত সালে? সেটা হয়ে যাবে 1796 সালে কিন্তু এই টিকাটা আবিষ্কার করে। এবার দেখো, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজ অক্সিজেনের উৎস হলো। এটা খুব সহজ, যদি শুধুমাত্র সালোক সংশ্লেষ চ্যাপ্টার তোমাদের সমীকরণটা মনে থাকে তাহলেই তোমরা করতে পারবে। অর্থাৎ সালোক সংশ্লেষকে কী বলা হয় থাকে? জারণ বিজারণ প্রক্রিয়া, তাই তো? কারণ এখানে জারণও ঘটে আবার বিজারণও ঘটে। তো দেখো, এটা লিখলেই তোমরা বুঝতে পারবে যে কার জারণ ঘটছে আর কার বিজারণ ঘটছে। তো তাহলে এখানে কী হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড প্লাস কী হয়? 12H2O, জল থেকে কী হচ্ছে? আলো বাই ক্লোরোফিল, তাই তো? আলো বাই ক্লোরোফিল। তা ক্লোরোফিলের আমি সংকেত দেখতে পারি, কিন্তু ক্লোরোফিলের অনেক আছে, ক্লোরোফিল ABC লিখে দিলাম। তাহলে এখান থেকে কী উৎপন্ন হচ্ছে? দেখো, এখান থেকে উৎপন্ন হচ্ছে C6H12O6, শর্করা প্লাস জল উৎপন্ন হয়, প্লাস কি উৎপন্ন হয়? প্লাস অক্সিজেন উৎপন্ন হয়, ওকে। এবার দেখো, এটাকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় থাকে, কারণ কি না, জলটা জারিত হয়ে অক্সিজেনকে মুক্ত করে। কি বললাম? এই জল জারিত হয়ে কি উৎপন্ন করে? অক্সিজেন উৎপন্ন করে। জলটা কি হয়? জল জারিত হয়, ওকে। আর তাহলে বিজারিত কে হয়? কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কি উৎপন্ন করে? গ্লুকোজ উৎপন্ন করে। এটা হচ্ছে বিজারণ, ওকে। এই জন্যই এই প্রক্রিয়াটাকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা যায়, কারণ এখানে জারণও ঘটছে বিজারণও ঘটছে। তাহলে দেখো কি বলছে, সালোক সংশ্লেষ বলে উৎপন্ন গ্লুকোজ অক্সিজেনের উৎস। গ্লুকোজ কোথায় আছে? দেখো, গ্লুকোজ অক্সিজেনের উৎস কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। তাহলে অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে কি গ্লুকোজের উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যদি বলতো জল, যদি বলতো অক্সিজেনের উৎস কি, সেক্ষেত্রে হয়ে যেত জল। আশা করি তোমাদের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো, নিউক্লিয়াসবিহীন রক্তকণিকা। নিউক্লিয়াসবিহীন একমাত্র এরিথ্রোসাইট বা তোমাদের লাল রক্তকণিকা, যেটা RBC,
তাহলে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা যেটা, সেটাই হচ্ছে নিউক্লিয়াসবিহীন রক্তকণিকা। বাকি যেমন শ্বেতকণিকার কিন্তু নিউক্লিয়াস থাকে। বাকি যেগুলো দেখো নিউট্রোফিল, মোনোসাইট, লিউকোসাইট, এগুলো কার ভাগ? এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকার ভাগ, ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পোরেশনের ভাগ। তো সেই ক্ষেত্রে কিন্তু এই তিনটের মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে, একমাত্র এরিথ্রোসাইট যার কিন্তু নিউক্লিয়াস থাকে না। এবার দেখো এই যে মোনোসাইট, এটা একটু মনে রাখতে হবে, মোনোসাইট হচ্ছে কিনা নিউক্লিয়াসযুক্ত বৃহৎ শ্বেত রক্তকণিকা। তাহলে যদি বলে যে বৃহৎ নিউক্লিয়াসযুক্ত শ্বেত রক্তকণিকা কোনটা, সেক্ষেত্রে হচ্ছে মোনোসাইট। বৃহৎ নিউক্লিয়াসযুক্ত, এগুলো কিন্তু তোমাদেরকে পয়েন্ট করে রাখতে হবে, না হলে কিন্তু মনে রাখতে পারবে না। বৃহৎ নিউক্লিয়াসযুক্ত ডব্লিউবিসি। ওকে, তারপরে দেখো মানবদেহের রসায়নাগার বলা হয় যে অঙ্গকে, তা হলো। তো এই প্রশ্নটা সহজ, কিন্তু এখান থেকে মিনিমাম 5 থেকে 7টা প্রশ্ন তোমরা জানতে পারবে। দেখো তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে, কাকে বলা হয় থাকে রসায়নাগার? 1 মিনিট। তো এটা হয়ে যাবে যকৃৎকে বলা হয় থাকে। এবার দেখো যকৃৎকে কেন রসায়নাগার বলা হয় থাকে মানবদেহের, বলো তো? কারণ এখানে হচ্ছে প্রচুর জৈব রাসায়নিক ক্রিয়া সম্পন্ন হয়। কী কী রাসায়নিক ক্রিয়াগুলো সম্পন্ন হয়? প্রথম হচ্ছে পিত্তরস তৈরি হয়, ঠিক আছে, এখানে পিত্তরস তৈরি হয়, পিত্তরস তৈরি হয়। 2 নাম্বার কী হয়, বিষাক্ত বিভিন্ন যে পদার্থগুলো থাকে সেগুলো নিষ্কাশন ঘটায়। তারপরে কি হয় না, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিতে সাহায্য করে। এখানে যে হ্যান্ডরাইটিং আমার হয়, তাহলে 3টে বললাম, একটা বিষাক্ত পদার্থ নিঃসরণে সাহায্য করে, তোমরা এগুলো খাতাতে পয়েন্ট করে নিতে পারো। আর একটা হচ্ছে ভিটামিন ও খনিজ পদার্থ সংরক্ষণে হেল্প করে। তাহলে বিভিন্ন যে জৈব রাসায়নিক ক্রিয়াগুলো সেগুলো সম্পূর্ণ করার জন্যই কিন্তু যকৃৎকে কী বলা হয় থাকে, মানবদেহে জৈব রসায়নাগার। পিত্তরস তৈরিতে সাহায্য করে, বিষাক্ত পদার্থ নিঃসরণে সাহায্য করে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিতে সাহায্য করে, ভিটামিন খনিজ পদার্থ সংরক্ষণে সাহায্য করে। এবার এখান থেকে আরও কী কী প্রশ্ন হবে দেখো, এখান থেকে একটা থেকে, যে পিত্তরস ক্ষরণ করে কোন অঙ্গ? তাহলে কী হয়ে যায়, পিত্তরস যদি বলে সেটা হবে যকৃৎ। আর একটা কী হবে, মানবদেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে যকৃৎ। আর একটা হচ্ছে ইউরিয়া উৎপন্ন হয় কোথায়, সেটা হয়ে যাবে কিন্তু যকৃৎ। তাহলে দেখো ইউরিয়া, যদি বলে ইউরিয়া উৎপন্ন কোথায় হয়, তারপর যদি বলে পিত্তরস তৈরি করে বা ক্ষরণ করে কে, তারপরেরটা হচ্ছে সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি। এগুলো তোমাদেরকে নোট ডাউন করতে হবে। দেখো একটা প্রশ্ন থেকেই তোমরা 1 2 3 4, এটা তো একটা প্রশ্ন, তার সাথে 3টে, আবার একটা কী কী কাজ করে সেগুলো জানতে পারছো। তাহলে 4-5টা প্রশ্ন তোমরা জেনেই যাচ্ছ। দেখো এবার 9 নাম্বার প্রশ্নটা দেখব, যে কি বলছে, জলের তলদেশে বসবাস করে যেসব প্রাণী তাদের বলা হয় থাকে। তো তাদেরকে কি বলে বলো তো? তাদেরকে বলে বেন্থস। বেন্ট হয়ে থাকে, বেন্ট বলতে কি, নিচে থাকা, বেন্ট হয়ে গেছে, ঝুঁকে গেছে, নিচে চলে গেছে, এটা ভাবে মনে রাখবে যে বেন্থস মানে যারা জলের তলদেশে বাস করে। যেমন কি, যেমন শামুক, কাঁকড়া, এরা হবে, যেমন শামুক, ঠিক আছে, কাঁকড়া, এরা কিন্তু হয়ে যাবে কি না তোমার বেন্থস। নেকটন কারা বলো তো? নেকটন হচ্ছে যারা জলে সাঁতার কাটে, ওকে, যারা জলে সাঁতার কাটে, ওকে। ফ্লোরা, ফনা, ফনা হচ্ছে প্রাণী জগৎ, ঠিক আছে, প্রাণী জগৎ, সমস্ত যে প্রাণীরা আছে প্রাণী জগৎ। আর ফ্লোরা হচ্ছে উদ্ভিদ জগৎকে বলা হয় থাকে, উদ্ভিদ। খুব ইম্পর্টেন্ট ফ্লোরা আর ফনা, কীভাবে মনে রাখবে, এটা খুব গুলিয়ে যায় যে কোনটা ফনা কোনটা ফ্লোরা। আচ্ছা বলো, সাপের কি থাকে? সাপের থাকে ফনা, তাই তো? সাপের কি থাকে, আমি ঠিক আঁকতে পারবো না তাই আঁকছি না। সাপের থাকে হচ্ছে ফনা, তাহলে ফনা কি, সাপ কি, সাপ প্রাণীর মধ্যে আসবে, উদ্ভিদের মধ্যে আসবে না, তাই যার ফনা থাকে সে হচ্ছে প্রাণী জগৎ, যেমন ফনা। তাহলে ফনাটার থেকে মনে রাখবে পুরো প্রাণী জগৎটাকে বলা থাকে ফনা। আর ফ্লোরা হচ্ছে, ফ্লোরা মানে খুব সুন্দর, ফ্লোরাল ব্যাপার, মানে ফুল টুল, তো উদ্ভিদ, এইভাবে মনে রাখতে হয়। তো তাহলে হয়ে গেল, আশা করি এটা বুঝতে পারলে। এটা সঠিক উত্তর হবে, যারা জলের তলে বাস করে তাদেরকে বেন্থস বলা হয় থাকে। 10 নাম্বারটা দেখো, যে সকল প্রাণী জলে সাঁতার কাটে তারা হলো, কি হয়ে যাবে, এই তো করালাম, নেকটন যারা জলে সাঁতার কাটে, যেমন কি, যেমন মাছ হবে, দেখো সব মাছ হবে না, কিছু মাছ থাকে যারা আবার বেন্থসেও চলে যাবে, তো তাও মনে রাখবে যারা জলে সাঁতার কাটে, যেমন মাছ, তিমি, এদেরকে বলা হয়ে থাকে কিন্তু নেকটন। এবার দেখো তারপরের প্রশ্নটা, আচ্ছা এটা আমি লাস্টে বলছি, তার আগে এইটা তোমরা কমেন্ট করবে। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হলো, দেখো আমি তোমাদেরকে বারবার বলছি, যে কোনো প্রশ্ন যখন তোমরা নেবে সেটা সম্পর্কে ডিটেলসে তোমরা দরকার হলে বই খুলেও 2 মিনিট 5 মিনিট করবে। এখন তো তোমাদের টাইমও আছে হাতে, তাহলে তোমরা চাইলেই কিন্তু তোমরা করতে পারবে। যে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি, মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়, কোষের শক্তিকর বলা হয়, কেন বলা হয়ে থাকে, ঠিক আছে। বাকি যে অপশানগুলো যদি হয়, ধরো 3টে অপশানই যদি হয়, কেন 3টে অপশান হচ্ছে, যদি 3টে অপশান না হয়, কেন 3টে অপশান না হচ্ছে, এইভাবে কমেন্ট করবে, দেখবে তোমাদের আস্তে আস্তে নিজেদেরই ইম্প্রুভমেন্ট হয়ে যাবে।
এর আগের দিন এটা তোমাদেরকে কমেন্ট করতে বলেছিলাম, তো প্রত্যেকেই সঠিক উত্তর করেছো। তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে হেপারিন, ঠিক আছে। দেখো, তো যারা যারা করেছো তাদের নামগুলো তো অবশ্যই নেব, তাই না? তো দেখো, প্রথমে এটা করেছে, কমেন্ট করেছে সুনীল মণ্ডল, হেপারিন, একদম ঠিক কমেন্ট করেছো। দি, তোমার ক্লাস খুব ভালো লাগে। কাকুলি গোস্বামী, আচ্ছা থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আমি আজকে শুধু নামগুলো নিই। মৌ কর্মকার, হেপারিন ঠিক দিয়েছে। তৃষা সরকার 15C, থ্যাংক ইউ ম্যাম, হেপারিন। এটা নিয়েছে কমলিকা গোপাল। আর তারপরে আছে দেখো সোমা মজুমদার সরকার, আছে সোমা মজুমদার সরকার। অন্তরা খাতুন, পিউ বিশ্বাস, পিউ কমেন্ট করতে দেখেছি সঠিকই করে। আর একটা যে প্রতাপ সিংহ, দেখো আমি এইভাবেই বলেছি, এইভাবে উত্তরগুলো দিতে। দেখো লিখেছে বেসফিল শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে রক্ত জমাট বাঁধতে দেয় না। আপনি খুব ভালো পড়ান, বেশি বেশি ক্লাস দেবেন। হ্যাঁ অবশ্যই দেবো। আর বাকিদেরও দেখো, তনুশ্রী প্রধান, বাকিদের আমি আর পড়ছি না। বাকি যারা করেছো সবাই সঠিক কমেন্ট করেছো। তো প্রত্যেককে বলবো এইভাবে তোমরা কমেন্ট করবে যে কোন রক্তকণিকা থেকে এটা আমরা আসছে হেপারিনটা, বা হেপারিন কী কী হেল্প করে। যেমন আজকে যেটা দিয়েছি, এটা খুবই সহজ একটা প্রশ্ন, তাও এখান থেকে কিন্তু অনেক উত্তর করা যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। তোমাদের কমেন্টগুলো দেখে সত্যি বলছি মন একদম ভালো হয়ে যায়, ঠিক আছে। আর উত্তরটাও জানাবে, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।